আমরা চলে এসেছি আমাদের যে টেস্টটা চলছিল সেই টেস্টের সেকেন্ড পার্ট নিয়ে। একটা ভিডিওতে কভার করা একটু কঠিন হয়ে পড়ছিল, সেই কারণেই আমি দুটো ভিডিওতে 35 মার্কের টেস্টটিকে কভার করছি। তো তোমরা যারা আগের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নাও, তোমাদের জন্য অনেক বেনিফিট হবে। কারণ তোমাদের প্রিপারেশনটা কতদূর এগিয়েছে তাকে দেখে নেওয়ার সব থেকে ভালো সুযোগ হচ্ছে টেস্ট দেওয়ার মাধ্যমে। তো আমি তোমাদের কাছে সেই টেস্টটা নিয়ে এসেছি, তার সাথে সাথে আমি তোমাদের কিভাবে কোশ্চেন গুলোকে সলভ করতে হয় সহজ পদ্ধতিতে সেগুলো আমি বলে যাচ্ছি। তো যত বেশি তোমরা এখন কোশ্চেন সলভ করবে তোমাদের জন্য তত বেশি বেনিফিশিয়ারি হবে। তো চলো তাহলে শুরু করা যাক আমাদের আজকের কোশ্চেন। কারণ আমরা 21 অব্দি আগে দেখে নিয়েছিলাম, আজকে 22 থেকে শুরু হবে। তো আজকে যেটা 22 নাম্বার কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে, সেটা কি দেখো। বলছে ক্যাপিটাল এম ও স্মল এম ভরের দুটি বস্তুকণা যথাক্রমে ক্যাপিটাল আর ও স্মল আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে। তাদের আবর্তনকাল সমান হলে কৌণিক বেগের অনুপাত হবে। কৌণিক বেগের অনুপাত মানে হচ্ছে এখানে ওমেগা 1 টু ওমেগা 2 এর কথা বলেছে, ঠিক আছে। তাহলে আমরা জানি ওমেগার সঙ্গে পর্যায়কালের সম্পর্ক কি। তো আমরা জানি ওমেগা ইজ ইকুয়াল টু হয় 2π/t, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই ওমেগা মানে কৌণিক বেগ, একটা কণা যে কৌণিক বেগে ঘুরে আর কি, মানে প্রতি সেকেন্ডে যতটা ও কৌণিক সরণ ঘটায়, মানে w ইজ ইকুয়াল টু θ/t হয়। এটা তোমাদের বৃত্তীয় গতি যে চ্যাপ্টারে থেকে এটা আছে। তাহলে ওমেগাতে তোমরা না এম এর কোনো রাশিমালা দেখতে পাচ্ছ, না তোমরা এখানে কোনো আর এর রাশিমালা দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি এই দুটোর উপরে নির্ভরই করে না, ঠিক আছে। শুধুমাত্র নির্ভর করে যেটা আমি তোমাদের বলে দিলাম, ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t, ঠিক আছে। তাহলে ওমেগা 1 ইজ টু ওমেগা 2 কি হবে 2π/t এর ক্ষেত্রেও, কারণ দুটোরই আবর্তনকাল সমান বলেছে, দুটোরই টি সমান। তাহলে 2π/t, তাহলে ওমেগা 1 ইজ টু ওমেগা 2 তোমাদের কি হয়ে গেল 1:1, ঠিক আছে। কেটে গিয়ে 1:1। তাহলে এখানে অপশন বি হচ্ছে আনসার। খুবই সোজা ছিল, হয়তো একটু কনফিউজ হতে পারে যে এটা কিভাবে করব, তো খুব সহজভাবে এইভাবে করে নেওয়া যাবে। নেক্সট 23 নাম্বার বলছে মোটর গাড়ির উত্তল পথে চললে যাত্রীদের নিজেদেরকে কিরূপ বোধ হবে। মোটর গাড়ি উত্তল পথে চললে, উত্তল পথে চলার অর্থ হলো মনে করো যে এইভাবে করে চলা। দেখো এটা হচ্ছে উত্তল পথ, আর মনে করো তোমাদের যে মোটর গাড়ি সেটা মনে করো যে এইভাবে করে চলছে, ঠিক আছে। কিভাবে চলছে দেখে নাও, এইভাবে করে চলছে, ঠিক আছে। তাহলে এখানে দুটো জিনিস, যে ও যখন নিচ থেকে উপরে উঠছে তখন নাকি উপর থেকে নিচে নামছে তখন, এটা একটা বিষয় যে এটা এখানে একটু স্পষ্ট করে বলেনি, শুধু বলেছে মোটর গাড়ি উত্তল পথে চললে যাত্রীদের নিজেদের কিরূপ বোধ হবে। তো তোমরা দেখো যে আমি এখানে উত্তল পথ যদি এখান থেকে এইটুকুকেই ধরি, দেখো আমি যদি এখানে উত্তল পথ, ঠিক আছে, দেখো এখান থেকে নিয়ে এইটুকুকে ধরি, তাহলে সেক্ষেত্রে যেহেতু ওর নিচে নামছে, তোমরা যদি নাগরদোলাতে উঠো তাহলে তোমরা লক্ষ্য করবে যে যখন উপর থেকে নিচে নামি তখন আমাদের হালকা মনে হয়, ঠিক আছে। আর যখন নিচ থেকে উপরে উঠি তখন আমাদের কিছুটা হলেও ভারী মনে হয়। তাহলে এই জিনিসটাই হচ্ছে এখানে দেখার পালা কি, যে আমাদের এখানে হালকা মনে হবে, ঠিক আছে। অপশন এ এখানে আনসার, অপশন এ। মানে যখনই উত্তল পথ বলবে তাহলে আমরা এখানে নিচে নামাটাকে বেসিক্যালি কনসিডার করবো, এইভাবে করে যে নামছে সেটা, ঠিক আছে। বোঝা গেল আশা করি। তাহলে হয়ে গেল আমাদের এই কোশ্চেনটার আনসার কমপ্লিট। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে মহাকর্ষীয় বল সংরক্ষী বল। এটা আমরা সবাই জানি, সংরক্ষী বল মানে এমন একটা বল যেখানে তুমি কোনো কাজ করলে সেই কাজটা আবার ফিরে পাবে। উদাহরণস্বরূপ তোমরা যেমন ব্যাংকে টাকা জমা রাখো, সেইটা সংরক্ষণ করে রাখো, পরবর্তীতে তুলতে গেলে সেটা তুলতে পারো। কিন্তু সেটাই টাকা যদি তুমি তোমার বন্ধুর কাছে জমা রাখো তাহলে সেই টাকাটা কিন্তু পাওয়ার আর আশা তোমরা অবশ্যই করবে না, কারণ সে কিন্তু আর দিবে না। তো সেখানে সংরক্ষিত থাকলো না, সেখানে নষ্ট হয়ে গেল, অপচয় হয়ে গেল। তো বেসিক্যালি মহাকর্ষীয় বল, তুমি যদি একটা বস্তুকে নিচ থেকে উপরে নিয়ে যাও, দেখো তোমরা যদি কোনো একটা বস্তুকে মনে করো যে এমন কোন একটা বস্তু আছে
যে তোমরা মনে করো এইরকম একটা বস্তু আছে, সেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে মনে করো এরকম আছে, সেটাকে তুমি কি করলে যে নিচ থেকে উপরে নিয়ে গেলে, তাহলে নিচ থেকে উপরে নিয়ে গেলে এখানে কি থেকে যায় নাকি আবার নিচে নেমে চলে আসে? তাহলে তুমি কি করলে যে একটা কাজ করলে, কি কাজ করলে, যে নিচ থেকে উপরে নিয়ে গেলে বস্তুটাকে, ছেড়ে দিলে ও আবার উপর থেকে নিচে পড়ে গেল। এই যে জিনিসটা, তার মানে কি তোমার কাজটাকে ও ফিরিয়ে দিল, তাহলে এটা কি হয়ে গেল তোমাদের সংরক্ষী বল। বুঝা গেল? এটা তাহলে আমাদের কি হয়ে গেল, সংরক্ষী বলের আন্ডারে পড়ে গেল। তাহলে এটা এ নাম্বারটা ঠিক। এবার বলছে সংরক্ষী বলের ক্ষেত্রে বদ্ধপতি কৃতকার্য শূন্য হয় না। সংরক্ষী বলের ক্ষেত্রে শূন্য হয়, কিন্তু যদি সেটা অসংরক্ষী বল হয়, উদাহরণস্বরূপ তোমাকে আমি বলি যে তুমি মনে করো যে এটাকে অনুভূমিক পথে, এটাকে মনে করো যে অনুভূমিক পথে তুমি এখান থেকে এখানে নিয়ে গেলে, তাহলে সে কি এখান থেকে আবার এখানে ফিরে চলে আসে? মানে তুমি হাঁটতে হাঁটতে মনে করো এখান থেকে এখানে গেলে, তাহলে আসার সময় কি তোমাকে আর বল প্রযুক্ত করতে হয় না? নিজে নিজে কি ও চলে আসে না? তার মানে কি তুমি যদি বদ্ধপথে এক জায়গা থেকে অন্য জায়গায় যাও অসংরক্ষী বলের ক্ষেত্রে, সেখানে তোমার বলটা অপচয় হয়ে গেল, সুতরাং সে তোমাকে আর ফিরিয়ে দিবে না, ফলে সেক্ষেত্রে কিন্তু কৃতকার্য শূন্য হয় না। ঠিক আছে, কিন্তু সংরক্ষী বলের ক্ষেত্রে বদ্ধপথে কৃতকার্য শূন্য হয় না, শূন্য হয় এটা। তাহলে বি নাম্বারটা হয়ে গেল ভুল। তার মানে আমি এখান থেকে কি বুঝতে পারলাম, এখান থেকে আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমার এক নাম্বারটা ঠিক আছে আর বি নাম্বারটা ভুল আছে, মানে এ সত্য বি মিথ্যা। তার মানে এখানে অপশন এই হচ্ছে আমাদের আনসার হবে। ঠিক আছে, নেক্সট 25 নাম্বার, স্থিতিস্থাপক কি সংঘাতকারী বস্তুদের ভর সমান হলে বেগের বিনিময় ঘটে। এটা হচ্ছে বিবৃতি 1। বিবৃতি 2 বলছে অস্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত হয়। এবার এখান থেকে আমাদের দেখতে হবে যে কোনটা ঠিক। এগুলো পুরোপুরি রূপে আমাদের কনসেপচুয়াল কোশ্চেন, তোমরা কনসেপ্ট বেসে তোমরা যদি দেখো তো আমাদের এখানে 25 নাম্বারের এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার সি নাম্বারটা কারেক্ট। কেন? এ ও বি উভয়ই সত্য। কেন? দেখো, স্থিতিস্থাপক সংঘাতকারী বস্তুদের ভর সমান হলে বেগের বিনিময় ঘটে। মানে কি, এরকম ব্যাপার যে তোমার কাছে মনে করো এরকম একটা বস্তু আসলো থাকলো, আর এরকম একটা বস্তু থাকলো, মনে করো এরকম একটা বস্তু থাকলো, ঠিক আছে, একই জায়গা বরাবর। এবার কি হলো যে মনে করো দুটোরই ভর সমান, এটার যদি ভর এম হয়, এটার যদি ভর এম হয়, এরও ভর এম আমি ধরে নিলাম। এবার কি হলো যে আমাদের এটা গিয়ে একে ধাক্কা মারলো, ঠিক আছে, এটা মনে করো V1 বেগে ছিল, এটা মনে করো V2 বেগে ছিল। তাহলে তুমি যদি লক্ষ্য করো যে এ যদি একে গিয়ে ধাক্কা মারে, ঠিক আছে, মনে করো এই যে এটা গিয়ে একে ধাক্কা মারলো, তাহলে কি হবে, এ পুরোপুরি রূপে মনে করো এর বেগটা এ পেয়ে যাবে আর এর বেগটা এ পেয়ে যাবে। বোঝা গেল? তাহলে এইটাই হচ্ছে বিষয় যে ভরের আমরা এখানে কি দেখলাম, ভরের আমরা এখানে দেখলাম হচ্ছে এক্সচেঞ্জ। ঠিক আছে, তার মানে এই অপশনটা ঠিকই আছে। নেক্সট হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত হয়। অস্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ স্থিতি হয় মানেটা কি? মানেটা হচ্ছে যে এক্ষেত্রে বেগটা পুরোপুরি বিনিময় হয় না, তবে m1 v1 ইকুয়াল টু m2 v2, মানে প্রাথমিক ভরবেগ আর অন্তিম ভরবেগ সমান হয়। এটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। মানে কি, এখানে পুরোপুরি রূপে বেগটা এক্সচেঞ্জ হয়ে যায় না। ঠিক আছে, তো যাই হোক এটা দুটোই সমান হয়ে গেল, এ বি উভয়ই সত্য। নেক্সট কোশ্চেন 26 নাম্বার। এখান থেকে আমি কি বলতে পারি যে একটি বলের ক্রিয়ায় 3 কেজি ভরের একটি বস্তুর সরণ s t³ 3 হলে t 2 সেকেন্ড সময়ে ওই বল দ্বারা কৃতকার্য কত হবে? ঠিক আছে, ওই বল দ্বারা কৃতকার্য কত হবে? তাহলে সেক্ষেত্রে আমরা জানি কৃতকার্য W কি হয়, W হয় F.D। ঠিক আছে, তো ঠিক আছে, এখানে আমাকে কি কি দেওয়া আছে, এফ এর মান কি দেওয়া আছে? ডাইরেক্টলি দেওয়া নাই, তবে ইনডাইরেক্টলি দেওয়া আছে। এফ আবার আমরা কি জানি, এফ আবার আমরা জানি এম ইন্টু এফ। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এফ বের করার সমস্ত ডেটা দেওয়া আছে। প্রথমত এম এর মান কত দেওয়া আছে? 3 কেজি দেওয়া আছে। ঠিক আছে, তারপর নেক্সট এখানে এস এর মান দেওয়া আছে হচ্ছে t³ 3। তার মানে এখানে তো এম এর মান দেওয়া নাই ত্বরণ, কিন্তু এস দেওয়া আছে। এস থেকে আমরা এ বের করতে পারি কিভাবে? ds/dt মানে হচ্ছে বেগ হয়ে যায়, তাহলে এখানে কি হবে 3t²/3। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের একটু জেনে নিতে হবে যে কিভাবে ডেরিভেটিভ হয়, ডিফারেন্সিয়েশন বলতে পারো। তাহলে এটা বেগ হয়ে গেল। এবার dv/dt মানে ত্বরণ হয়ে যায়, তাহলে কি হবে 2t। তাহলে আমরা পেয়ে গেলাম, এটা কি পেয়ে গেলাম? বেগ ত্বরণ পেয়ে গেলাম। এবার এই ত্বরণটা কত সেকেন্ডে? t আমাকে বলে দিচ্ছে 2 সেকেন্ডে, তাহলে 2 × 2, তাহলে কত হয়ে গেল? 2 × 4 সেকেন্ড। বোঝা গেল? তাহলে f m, তাহলে m এর মান কত বলেছে? 3 কেজি, আর আমার a কত বেরোলো? 4 সেকেন্ড। তাহলে 4 × 3 = 12 নিউটন। ঠিক আছে, তাহলে w এবার কি হবে? F.D যেহেতু বলেছে, তার মানে 12 আর কতটা সরিয়েছে আমার t সেকেন্ডে আছে। সরণটাও কিন্তু এখানে ডাইরেক্টলি দেওয়া নাই, আমরা সরণটা কিন্তু কি থেকে করবো? এই যে এখান থেকে সরণটা বের করবো, t 10 সেকেন্ড। তাহলে এখান থেকে বের করে নিই আমি এটাও।
তাহলে এস ইজ ইকুয়াল টু কি আছে, টি কিউব বাই 3। এবার এস টি ইজ ইকুয়াল টু 3 সেকেন্ডে আমাকে বলেছে, তাহলে টি 3 এর কিউব হবে, তাহলে 3 ইন্টু 3 ইন্টু 3 করে দিলাম, ডিভাইড বাই 3, 3 3 কেটে গেল, তাহলে 3 3 9। তাহলে আমার কত আসলো, 12 ইন্টু 9, তাহলে কত হবে, 9 2 18, 9 কে 9 কে 10, 108। সরি সরি, এখানে টি এর মান দেওয়া আছে, একটু ভুল হয়ে গেছে। এখানে টি এর মান যদি 3 দেওয়া থাকতো তাহলে এটাই হতো। এখানে টি এর মান দেওয়া আছে আমাদের কি 2 সেকেন্ড, ঠিক আছে, তো একটু ভুল হয়ে গেল, আমি কারেক্ট করে নিচ্ছি। টি কিউব বাই 3, তাহলে এস টি এর মান হচ্ছে 2 সেকেন্ড, তাহলে কত হবে, 2 ইন্টু 2 ইন্টু 2 ডিভাইড বাই 3, তাহলে কত হবে 8 বাই 3। তাহলে আমি এখানে মান বসাচ্ছি, তাহলে 12 ইন্টু 8 বাই 3, তাহলে 3 4 12, 8 4 32, তাহলে 32 জুল হচ্ছে আমার এখানে আনসার, অপশন বি। বুঝা গেল? ওকে, একটু ভুল হয়ে গেল, এটা একটু দেখে নিন। চলো নেক্সট কোশ্চেনটা করার চেষ্টা করব আমরা। নেক্সট কি বলছে, কোন বস্তুর গতিশক্তি এত পার্সেন্ট বৃদ্ধি পেলে ভরবেগের শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। ওকে, তাহলে এটা ডাইরেক্টলি ফর্মুলা থেকে আমরা জানি যে গতিশক্তি আর ভরবেগের মধ্যে সম্পর্কটা কি। তো গতিশক্তি আর ভরবেগের মধ্যে সম্পর্কটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইড বাই 2m। বুঝা গেল? এটা আমরা জানি। তো সেক্ষেত্রে এবার আমরা কি করতে পারি, কোন বস্তুর গতিশক্তি এত পার্সেন্ট বৃদ্ধি পেলে, গতিশক্তি মানে ই কেটা, আমার ই কেটা বৃদ্ধি পাচ্ছে, তার মানে প্রাথমিকভাবে ই এর মানটা যদি ছিল 100, এটা কিন্তু এটা নির্ণয় করার এটা কিন্তু খুব সিম্পলেস্ট প্রসেস, ঠিক আছে। তাহলে পরে হচ্ছে 69% বৃদ্ধি, মানে 100 ছিল 69% বৃদ্ধি হলো, তার মানে এখন কত হয়ে গেল 169, ঠিক আছে। তাহলে আমাকে বলেছে যে শতকরা ভরবেগের শতকরা বৃদ্ধি কত, তার মানে প্রথমে P1টাকে আমি P ধরে নিলাম, আর P2টা কত, শতকরা কত, ঠিক আছে, সেটা বের করবো। তাহলে আমি এবার E1 E2 কে আমি করে নিচ্ছি। তাহলে E1 ইকুয়াল টু কি হবে, P স্কয়ার বাই 2m থাকলো, আর E2 কি হয়ে গেল, তাহলে আমি ভ্যালু গুলো বসিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, P2 আমি এটাকে P2 রাখলাম, আর 2m, তাহলে E2 এর ভ্যালুটা আমি এখান থেকে বসাবো। E2 এর ভ্যালুটা যদি আমি এখান থেকে বসাই তাহলে কি হবে, 1 6, আচ্ছা দুটোরই ভ্যালু গুলো বসাতে হবে আমাকে। E1 এর ভ্যালু এখান থেকে কি হবে, E1 এর ভ্যালু কি হবে, E1 এর ভ্যালু হচ্ছে 100, আর এটা হচ্ছে 169, ঠিক আছে। এটাকে 1 নং সমীকরণ নাম দিলাম, এটাকে 2 নং সমীকরণ নাম দিলাম। এবার 1 নং কে মনে করো 2 নং ডিভাইডেড বাই 1 নং করছি আমি, ঠিক আছে। তাহলে কি করছি আমি, 2 ভাগ 1 করছি। তাহলে মান বসালে আমি কি পাবো দেখো তো, 169 ডিভাইড বাই 100 ইজ ইকুয়াল টু P2 স্কয়ার ডিভাইড বাই 2m ইনটু এটাকে উল্টে বসাচ্ছি 2m ডিভাইড বাই P স্কয়ার, তাহলে কেটে গেল। আমি আলটিমেটলি পেলাম P2 স্কয়ার ডিভাইড বাই P স্কয়ার। এটাকে আমি লিখতে পারি 13 বাই 10 তার হোল স্কয়ার। তাহলে আলটিমেটলি P2 ডিভাইড বাই P ইকুয়াল টু আমি কি পেলাম, 13 বাই 10। তাহলে P2 ইকুয়াল টু কি হলো, 13P ডিভাইড বাই 10। তাহলে শতকরা বের করতে গেলে আমি কি করবো, এবার দেখো শতকরা বৃদ্ধি কি হবে, শতকরা বৃদ্ধি হবে P 13P বাই 10 মাইনাস P, মানে বৃদ্ধি কতটা হলো, আগে ছিল P এখন হলো 13P বাই 10, কত থেকে বৃদ্ধিটা হয়েছে, P থেকে ইন্টু 100, এভাবেই তো শতকরা বের করে। তাহলে এখানে উপরে কি থাকলো, উপরে যেটা থাকলো আমার সেটা হচ্ছে 3P, ঠিক আছে, নিচে হলো 10 ইন্টু আমাদের হয়ে গেল 100। তাহলে এখানে একটা P থাকলো, P কাটলো, 0 0 কাটলো, তাহলে হয়ে গেল আমাদের 30%, মানে 30% একটা ইনক্রিমেন্ট আমরা কিন্তু দেখতে পাবো ভরবেগের শতকরা বৃদ্ধি, তাহলে হয়ে গেল 30%। ওকে, বৃদ্ধি পেয়েছে 30%, আর যদি বলে বৃদ্ধি পেয়ে কত হয়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ওটা বের করতে হতো, ঠিক আছে। তো যাই হোক, তাহলে 87C অপশন হয়ে গেল আমাদের। এবার নেক্সট আমরা চলে যাচ্ছি, আবারও হচ্ছে বিবৃতি ব্যাখ্যা এরকম করে দেওয়া আছে।
এটা 29 নাম্বার হবে। আচ্ছা, 28 নাম্বার। 28 নাম্বার কি বলেছে, যে বিবৃতি কোন বস্তুর সুষম বৃত্তীয় গতির ক্ষেত্রে তার ভরবেগের পরিবর্তন হয় কিন্তু গতিশক্তি অপরিবর্তিত থাকে। প্রথম কথা এটা বললো। দ্বিতীয় কথা, এর ব্যাখ্যা কি বলছে, যেহেতু ভরবেগ ইকুয়াল টু এম ইন্টু ভি এবং গতিশক্তি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, সুষম বৃত্তীয় গতির ভি পরিবর্তিত হয় কিন্তু ভি স্কোয়ার পরিবর্তিত হয় না। ভি এটা পরিবর্তিত হয় কিন্তু ভি স্কোয়ার পরিবর্তিত হয় না। সেক্ষেত্রে এই জিনিসটাকে আমাকে বলছে। তাহলে এর যদি আমি ব্যাখ্যাটা করি, যে প্রথম আগে আমাকে দেখতে হবে প্রথম বিবৃতিটা ঠিক আছে কিনা। আচ্ছা, আমি শুধু এটাকে একটু মুছে দেওয়ার চেষ্টা করছি। ওকে, তাহলে দেখি কি বলতে চাচ্ছে আমাদের, যে কোন বস্তু সুষম বৃত্তীয় গতির ক্ষেত্রে তার ভরবেগের পরিবর্তন হয় কিন্তু গতিশক্তির পরিবর্তন হয় না। গতিশক্তি মানে হচ্ছে, দেখো, ই কে ইকুয়াল টু, সরি, ই কে ইকুয়াল টু আমি কি জানি, গতিশক্তি হাফ এম বি স্কোয়ার। আর শক্তি আর কার্য একই কথা, আর তোমরা জানো শক্তি স্কেলার রাশি, সুতরাং স্কেলার রাশির মানটাই হচ্ছে এখানে মেন। তো যেহেতু মানটাই মেন, তাহলে হাফ এম ভি স্কোয়ার। তাহলে ভি এর শুধুমাত্র আমাকে মান নিতে হবে, অভিমুখ নিতে হবে না। অভিমুখ পরিবর্তন হয় এটা ঠিক, কিন্তু সুষম যেহেতু বলছে, তার মানে যেহেতু এখানে স্পিডের কোনো চেঞ্জ নাই, সুতরাং গতিশক্তির কোনো পরিবর্তন কিন্তু নেই। আর এর ব্যাখ্যা দিয়ে কি বলেছে, যেহেতু পি মানে ভরবেগ আমাদের ভেক্টর রাশি, এম ভি ভেক্টর, তো এই যে ভি এর পরিবর্তন হয়, ভি ভেক্টরের পরিবর্তন হয়, কিন্তু এর স্কেলার ফর্মের তো কোনো পরিবর্তন নাই। সুতরাং এর সঠিক ব্যাখ্যাই দিয়েছে আমাদেরকে। তাহলে এখানে অপশন এ আমাদের হবে কারেক্ট আনসার। বিবৃতি ও ব্যাখ্যা সত্য এবং বিবৃতির সঠিক কারণ ব্যাখ্যা দেওয়া হয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। তাহলে নেক্সট কোশ্চেন কি বলেছে, যে সিও কার্বন মনোক্সাইড অণুর সি এবং ও পরমাণুর কেন্দ্রবিন্দু থেকে কেন্দ্রবিন্দুর মধ্যে দূরত্ব 1.12 অ্যাংস্ট্রম হলে কার্বন পরমাণু থেকে সিও কার্বন মনোক্সাইড পরমাণুর ভর কেন্দ্রের দূরত্ব কত হবে। ঠিক আছে, দেখে নি। তাহলে আমার এখান থেকে এই মনে করো একটা আমাদের কার্বন, আর মনে করো এই হচ্ছে আমাদের অক্সিজেন। ঠিক আছে, এই হচ্ছে অক্সিজেন। কার্বনের থেকে অক্সিজেনটা একটু বড় হয়। তাহলে এরা দুজনে একদম কাছাকাছি অবস্থাতে আছে, মানে এরকম আছে, যৌগ গঠন করেছে যেহেতু। তাহলে এদের কি বলছে, যে দুটো মধ্যে দূরত্ব, মানে এর কেন্দ্র থেকে এর কেন্দ্রের যে দূরত্বটা, সেটা কত বলে দিয়েছে। তো পরমাণুর কেন্দ্রবিন্দুর মধ্যবর্তী দূরত্ব বলে দিয়েছে আমাদের 1.12 অ্যাংস্ট্রম, এটা বলে দিয়েছে। হলে কার্বন পরমাণু থেকে সিও পরমাণুর ভরকেন্দ্রের দূরত্ব কত, তার মানে এদের দুটোর ভরকেন্দ্র আমাদেরকে বের করতে হবে। তো ভরকেন্দ্রের রাশিমালা তোমরা কি জানো, আমরা ভরকেন্দ্রের রাশিমালা যেটা জানি সেটা হচ্ছে xcm ইকুয়াল টু m1 x1 প্লাস, দুটো আছে তাহলে দুটোই লিখবো m2 x2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। বোঝা গেল আশা করি। এবার আমি এদের মানগুলো বসাবো। তাহলে আমি এটাকে m1 ধরছি, তাহলে এটা যদি হয় কার্বন, তাহলে কার্বনের ভর আমরা কত জানি 12, আর এটা যদি অক্সিজেন হয় তাহলে এর ভর আমরা কত জানি 16। তাহলে 12 ইউ মানে 12 অ্যাংস্ট্রম আর কি। তাহলে 12 অ্যাংস্ট্রম ইকুয়াল টু কি হবে, x1। তো তাহলে x1 এখানে দেখো, মানে ভর কেন্দ্র থেকে দূরত্ব আমি ধরে নিলাম এটাই হচ্ছে 0,0 বিন্দু। ঠিক আছে, তাহলে যদি এটা 0,0 বিন্দু হয়, তাহলে 0,0 বিন্দু থেকে জিরো প্লাস m2 মানে 16 ইন্টু 1.12 অ্যাংস্ট্রম ডিভাইড বাই m1 প্লাস m2, তাহলে 12 প্লাস 16 হলো। তাহলে কত হবে এখান থেকে, এটা তো 0 হয়ে গেল, প্লাস 16 ইন্টু 1.12
ডিভাইড বাই 27 টা আসছে, সেটা হচ্ছে 0.6637 অ্যাংস্ট্রম। কার সঙ্গে মিলছে সেটা দেখে নি। এটাকে অ্যাপ্রক্সিমেটলি আমরা 0.64 এর মতো লিখতে পারি, কারণ কাছাকাছি আনসার আমাদের ঠিক করতে হবে। তার মানে এখানে হচ্ছে অপশন এ সঠিক আনসার হবে। বুঝে গেল আশা করি। তো যাই হোক, এখানে তোমাকে যে কোনো একটাকে 0,0 বিন্দু ধরতে হবে। এই x1 x2 এর ভ্যালু বের করতে হবে। এটা যদি 0,0 বিন্দু হয় তাহলে এখান থেকে দূরত্বটা তো 1.12 এমসি, তো ওই হিসাবে লিখলাম। আর এটা যেহেতু শূন্য বিন্দু, তাহলে শূন্যতে বসালাম, ঠিক আছে। এর আর এর হচ্ছে হবে 1 পয়েন্ট মানে ,0 এরকম করে। আচ্ছা, এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে দ্বন্দ্বের ভ্রামক বলে। দ্বন্দ্বের ভ্রামককে, এটা সোজা সাপটা একটা কোশ্চিন, এটা মনে রাখতে হবে তোমাদেরকে। দ্বন্দ্বের ভ্রামকের টর্ক বলা হয়, ঠিক আছে। দ্বন্দ্বের ভ্রামককে কি বলা হয়? টর্ক বলা হয়। চলো নেক্সট। ভর অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ 1/n অংশ হলে দিবারাত্রের দৈর্ঘ্য হলে দিন রাত্রির দৈর্ঘ্য কত হবে, মানে দিন রাতের তুলনায় কতটা চেঞ্জ হয়ে যাবে সেটা এখানে চাইছে। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি থেকে আমরা করে দিতে পারবো। তাহলে কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি কি বলে? I1 ω1 ইকুয়াল টু কি I2 ω2। I1 মানে জড়তা ভ্রামক, ω1 মানে কৌণিক ভরবেগ, মানে আগের জড়তা ভ্রামক কিন্তু আগের কৌণিক বেগ ইকুয়াল টু পরের জড়তা ভ্রামক কিন্তু পরের কৌণিক বেগ। তাহলে প্রাথমিকভাবে আমি এখানে কি ধরে নিলাম, মনে করো যেহেতু এটা পৃথিবী এর ক্ষেত্রে বলছে, তাহলে পৃথিবীর ক্ষেত্রে আমাদের ওর ভর কেন্দ্রের একটা রাশিমালা ছিল। পৃথিবীর ক্ষেত্রে মনে করো এই যে এটা যদি পৃথিবী হয়, ঠিক আছে, তাহলে এর যদি ভর কেন্দ্র আমরা লক্ষ্য করি, তাহলে এর ভর কেন্দ্রটা কি হবে? জড়তা ভ্রামক, যেহেতু এটা গোলক, তাহলে হবে 2/5 পাই 2/5 m আর স্কয়ার। m হচ্ছে পৃথিবীর ভর, আর হচ্ছে এর ব্যাসার্ধ, ইকুয়াল ইনটু, এখন পৃথিবীর কৌণিক বেগ কত তোমরা সবাই জানো, 2π/24 24 ইকুয়াল কি হবে? I2 মানে পৃথিবীর ক্ষেত্রে I2 এখন যেহেতু ব্যাসার্ধ 1/n গুণ হয়ে গেছে, তাহলে কত হবে? 255 m আর ডিভাইড বাই n তার স্কয়ার ইনটু, আমাকে যেহেতু এখনকার পর্যায়কাল চাচ্ছে, তাহলে 2π/t, ঠিক আছে। তাহলে এবার আমি কাটাকুটি করব, কাটাকুটি 2/5 m কেটে গেল, তাহলে আলটিমেটলি আমাদের এখানে কি থাকলো? r স্কয়ার ইনটু, আচ্ছা এখান থেকে 2π ও কাটছে, তাহলে কি হলো? 1/24 ইকুয়াল টু r স্কয়ার ডিভাইড বাই n স্কয়ার ইনটু 1/t। তাহলে এখান থেকে আরেকটা জিনিস কাটছে, সেটা হচ্ছে r, ঠিক আছে। তাহলে কি থাকলো? t হচ্ছে আমাদের 24 ডিভাইড বাই n স্কয়ার। তাহলে অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, ঠিক আছে। অপশন বি হচ্ছে আমাদের কি এখানে কারেক্ট আনসার। 31 নাম্বারটা আমাদের হয়ে গেল। এবার হচ্ছে 32 নাম্বারটা আমাদেরকে দেখতে হবে কি বলছে। 32, ক্যাপিটাল এম ভর ও এল দৈর্ঘ্যের সুষম সরু দণ্ডের এক প্রান্ত দিয়ে এবং দৈর্ঘ্যের অবিলম্ব ভাবে জড়তা ভ্রামক কত হবে? সোজা এটা প্যারালাল এক্সিস থিওরেম, পারপেন্ডিকুলার এক্সিস থিওরেম, এই দুটো লাগালেই আমাদের ক্ষেত্রে এখানে হয়ে যাবে। তো আমরা এটাকে কিভাবে করব দেখি। মনে করো এটা আমাদের দণ্ড আছে, সুষম দণ্ড, ক্যাপিটাল এম ভর এবং এর ভর হচ্ছে আমাকে বলে দিয়েছে ক্যাপিটাল এম, আর এর দৈর্ঘ্য আমাকে বলে দিয়েছে স্মল এল। দৈর্ঘ্যের একটা দণ্ড আছে, ওকে। এবার এখান থেকে কি বলেছে যে দণ্ডের এক প্রান্ত দিয়ে এবং দৈর্ঘ্যের অবিলম্ব ভাবে জড়তা ভ্রামক হবে। দণ্ডের এক প্রান্ত দিয়ে এবং দৈর্ঘ্যের অবিলম্ব ভাবে, এক প্রান্ত দিয়ে মানে এটা হচ্ছে এক প্রান্ত বরাবর আমি এখানে একটা দেখো
এই এক প্রান্ত। তো এই এক প্রান্ত বরাবর কিন্তু আমাদের এর এখান তার ভর কেন্দ্র বরাবর সেটা আমাদের জানা আছে কত, এর যেটা আই সেটা হচ্ছে 1/12 এম এল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক প্রান্ত দিয়ে এটা হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরেম। সেটা সেটা আমাদের ক্ষেত্রে কি হবে দেখো, সেটা যেটা হবে সেটা হচ্ছে এরকম যে আই সি এম সেন্টার অফ মাস ইজ ইকুয়াল টু হবে যে, এটাকে আমি আই এক্স ধরে নিচ্ছি তাহলে বেটার হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে কি হলো, আই এক্স ইজ ইকুয়াল টু আই সি এম প্লাস এম ডি স্কোয়ার, ডি মানে এই যে এই ডিস্টেন্সটা। ঠিক আছে, সেক্ষেত্রে কত হবে 1/12 এম এল স্কোয়ার এর মানটা, আর এম তো ওর মানটা এম বলেই দিয়েছে, ডি মানে এইটুকু কি হবে টোটালটা, এই টোটালটা এল হলে এইটুকু আমাদের L/2 হবে, L/2 তার স্কোয়ার। তাহলে 1/12 এম এল স্কোয়ার প্লাস এম এল স্কোয়ার বাই 4। ঠিক আছে, তারপর নেক্সট আমি কি করতে পারি, ইজ ইকুয়াল টু 12, তাহলে এম এল স্কোয়ার প্লাস 3 এম এল স্কোয়ার, তাহলে কি হলো 4 এম এল স্কোয়ার ডিভাইড বাই 12, তাহলে 3 4 12, 3 হবে, এটা 3 হবে, তাহলে এম এল স্কোয়ার বাই 3, এম এল স্কোয়ার বাই 3। তাহলে এখানে হয়ে গেল অপশন বি। 33 নাম্বার কি বলছে, একটি এম ভরের নিরেট গোলক ভি বেগে গড়িয়ে করলে মোট গতিশক্তি কত হবে। ঠিক আছে, মোট গতিশক্তি, তো সেক্ষেত্রে গড়িয়ে পড়ছে, এক তো হচ্ছে রৈখিক ভাবে পড়ছে, এক হচ্ছে গড়িয়ে উপর থেকে পড়ছে। তো দেখি কিভাবে করব, তার আগে এই জায়গাটা মুছে দিই। দেখো গড়িয়ে পড়ছে, তো এটাকে একটু বুদ্ধি করে করতে হবে আমাদেরকে। এম ভরের নিরেট গোলক, এই হচ্ছে আমার এম ভর, এর একটা নিরেট গোলক কি ভি বেগে গড়িয়ে পড়ছে, ভি বেগে গড়িয়ে পড়ছে মানে কি এইভাবে করে ঘুরছে আর ভি বেগে পড়ছে, আর এর ভর হচ্ছে এম। তাহলে এর গতিশক্তি ই কে ইকুয়াল টু কি হবে, শুধুমাত্র গতিশক্তি এম ভি স্কোয়ার প্লাস এ গড়িয়ে পড়ছে, তার মানে এর কৌণিক গতিশক্তিও চাই আমার। তাহলে কৌণিক গতিশক্তি কি হবে, সেক্ষেত্রে এখানে কৌণিক গতিশক্তি যেটা হবে সেটা হচ্ছে এম হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে মোট কি হবে, মোট শক্তি হবে হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার। এবার হচ্ছে আই এর মান কত একটা গোলকের ক্ষেত্রে, একটু আগে আমরা দেখলাম সেটা হাফ এম বি স্কোয়ার প্লাস 2/5 এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার, আর সঙ্গে হাফ ছিল, তাহলে হাফ এম বি স্কোয়ার প্লাস এখানে 2 কেটে যাচ্ছে, তাহলে থাকলো হচ্ছে 1/5 এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। এর মানটা কি হবে, তাহলে আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা। ঠিক আছে, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার ওমেগা স্কোয়ার, তাহলে এটাকে আমরা আলটিমেটলি এম ভি স্কোয়ার করতে পারি। তাহলে এবার আমরা কি করছি, এটাকে লসাগু করে দিচ্ছি। ঠিক আছে, লসাগু করে দিলে কি হবে 10 হবে, তাহলে 5 এম বি স্কোয়ার প্লাস 2 এম বি স্কোয়ার, তাহলে 7 এম বি স্কোয়ার বাই 10। এই অঙ্কটা বেশ ভালো ছিল, তাহলে আনসার হবে অপশন এ, অপশন এ। আজকের মতো আমাদের লাস্ট কোশ্চেন 35 নাম্বার, তোমরা একটু লক্ষ্য করো কি বলছে, যে
ত্বরণগুলো বের করতে বলেছে নততল বরাবর গড়িয়ে পড়ার শর্ত। তো নততল বরাবর কোনো বস্তুর গড়িয়ে পড়ার শর্ত হচ্ছে জি সাইন থিটা। থিটা হচ্ছে নততলের অ্যাঙ্গেল, ডিভাইড বাই 1 প্লাস কে স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার। এখানে কে কি? কেটা হচ্ছে ঘূর্ণাক্ষর সাপেক্ষে বস্তুর চক্রগতির ব্যাসার্ধ। ঠিক আছে, ঘূর্ণাক্ষের সাপেক্ষে বস্তুর চক্রগতির ব্যাসার্ধ। তাহলে এখানে নিরেট গোলকের ক্ষেত্রে আমাদের এখানে কে এর মানটা হয় 2/5 ইন্টু আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে এর ভ্যালুটা কি হবে? জি সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস 2/5 আর স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার। আর স্কোয়ার কেটে গেল, তাহলে আলটিমেটলি এখান থেকে কি থাকলো? 5 জি সাইন থিটা ডিভাইডেড বাই 7। ঠিক আছে, তাহলে এটা কার সঙ্গে মিললো? আমাদের নিরেট গোলক, আমাদের মিললো সি, মানে এটার সঙ্গে এটা হবে। নেক্সট ফাঁপা গোলক, তারপর হচ্ছে নিরেট চোঙ, তারপর হচ্ছে বৃত্তাকার রিং। এইভাবে করে বের করে আমরা করতে পারি। তবে দেখে নিই, আমাদের একটা করে নিয়েই হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। সি, একটা হচ্ছে সি, ঠিক আছে, 2 নাম্বারটা হচ্ছে ডি, 3 নাম্বারটা হচ্ছে এ, 4 নাম্বারটা হচ্ছে বি। তো আমাদের এখানে 1 নাম্বারটাই হয়ে গেল আনসার। তবে এখানে সি নাম্বারটাও মনে হচ্ছে 1 নাম্বারটা সি দেওয়া আছে, তাহলে আরেকটা আমরা এখানে বের করে দেখব। সেটা হচ্ছে বৃত্তাকার রিং এর ক্ষেত্রে দেখে নিই। তো বৃত্তাকার রিং এর ক্ষেত্রে আমাদের যেটা হয়, সিম্পলি কে এর মানটা হয়, কে এর মানটা যেটা হয় সেটা হচ্ছে এম আর স্কোয়ার। তাহলে যদি আমি মান বসাই এখানে, এ মানে কত হবে? জি সাইন থিটা ডিভাইডেড বাই, রিং এর ক্ষেত্রে কে এর মানটা হয় আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে 1 প্লাস কে স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের মানে আর স্কোয়ার বাই আর স্কোয়ার, তাহলে 1 হয়ে গেল। তাহলে হাফ জি সাইন থিটা, হাফ জি সাইন থিটা এ। তার মানে বৃত্তাকার রিং এর ক্ষেত্রে 4 নাম্বারটা আমাদের হলো 4। তাহলে 4 এটা হয়ে গেল আমাদের। তাহলে এখানে আমরা তাহলে অপশন নিয়ে কারেক্ট আনসার বলতে পারবো। তাহলে এইভাবে করে দুটো বের করে নিয়ে আমি বলে দিতে পারলাম। তো আমাদের বেসিক্যালি নিরেট গোলক, ফাঁপা গোলক, নিরেট চোঙ, বৃত্তাকার রিং, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের জড়তা ভ্রামক, ঠিক আছে, সেটা কিন্তু একটু মনে রাখলে বেটার হয় অঙ্কগুলো করার খাতিরে। তো যাই হোক, তো আজকে আমাদের 35টা কোশ্চেন কমপ্লিট হলো। তোমাদের যদি কোনো রকমের কোনো কোয়ারি থেকে থাকে তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং লাইকও করে দিও, কারণ লাইক করলে মোটিভেশন বাড়ে। আর পড়তে থাকো, তোমাদের তো আর বেশি দিন বাকি নেই, সেক্ষেত্রে তোমাদের পরিশ্রম এখন কটা দিন করতে হবে, ভালো রেজাল্ট করতে চাইবে। তো আজকের মতো এখান থেকে